বিএনপি সরকার খুব সম্ভব এর থেকে ভালো বিরোধী দল পাবে না। অন্য কোনো বিরোধী দল হলে এই যে শিশু মৃত্যুর জন্য তুল তোল কালাম কাণ্ড করে ফেলতো, কিন্তু সংসদে নানাবিধ প্রশ্ন করতো। এইখানে বিরোধী দল এই জিনিসটাকে ধামাচাপা দিতে চাচ্ছে। এই জিনিসটাকে ধামাচাপা দিতে চাচ্ছে কেন? কারণ তাদের যে স্পিরিচুয়াল গুরু এই ডক্টর মোহাম্মদ ইউনুস, এই লোক আবার ইন্টারন্যাশনালি নানাবিধ কথা বলে। আমি মনে করি কি উনি একটা ঘৃণ্য জীবে পরিণত হয়েছে। উনি এখনো ক্ষতি করতেছে, ওনার ট্রায়াল হওয়া উচিত। এই যে দুইটা ফরেন বডি আছে, একটা হচ্ছে এই খলিলুর রহমান, আর একজন হচ্ছে আশিক চৌধুরী। কেন এই দুজনকে এই সরকারে রাখতে হবে? কি দরকার চাপ সৃষ্টি করা? তারা হচ্ছে গার্ড ডগ, আমেরিকান গার্ড ডগ। এই সরকারকে নাকে দড়ি দিয়ে ঘুরাইতে চাচ্ছে। আমাদের এই যে রাজনীতি কি বিক্রি হয়ে গেল কিনা, রাজনীতি দল কিংবা রাজনীতিবিদরা মেরুদণ্ডহীন হয়ে গেল কিনা? আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর সাবেক চেয়ারম্যান, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। সাম্প্রতিক সময়ে যে মহামারীটি ছড়িয়ে পড়েছে, মহামারী আকারে হাম, আমি একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হয়তো খুব সহজ, কিন্তু এর মধ্যে আমি মনে করি অনেক গভীর কিছু লুকিয়ে রয়েছে। আহ হাম নিয়ে যারা প্রতিবাদ করছেন, হামে যে শত শত শিশুর মৃত্যু হলো, ইউনূস সরকারের যে গাফিলতি কিংবা উদাসীনতা কিংবা কমিশন বাণিজ্যের কারণে তারা বেসরকারি খাতে ছেড়ে দিচ্ছিল টিকা আমদানি বিষয়টি, সেটি নিয়ে যারা এখন আমরা কথা বলছি শিশু হত্যার প্রতিবাদে, কোন কোন গ্রুপের পক্ষ থেকে একটা বিশেষ গোষ্ঠীর জায়গা থেকে বলা হচ্ছে যে এত কথা বলার কি প্রয়োজন আছে? এই কথাগুলো বলার মাধ্যমে, এই ধরনের প্রতিবাদ জানানোর মাধ্যমে নাকি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা বা সেই কথিত ফ্যাসিস্ট সরকারের যে সমালোচনা, সেটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আপনার কাছে মনে হয় যে এটি কোনো যৌক্তিক কথা, অথবা তাদের এই কথার মধ্যে বিশেষ কোনো উদ্দেশ্য আছে কিনা? দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু বেশ কিছু লোকজন আছে সাপোর্টার, দেশে এবং বিদেশে। ইউনুস সাহেব যা কিছু করুক না কেন, তারা সেটাকে সাপোর্ট করে যেতে চান। এমনকি যে শিশুদের যে মৃত্যু হচ্ছে, এটা প্রকৃতপক্ষে একটা হামের মহামারী চলছে, এটাকেও তারা জাস্টিফাই করার চেষ্টা করতেছে। এটাকে এখানে ইউনুসের কোনো দোষ নেই, ইটস এ ন্যাচারাল প্রসেস। শেখ হাসিনার আমলেই এটার এই মানে এই ভ্যাকসিন গ্যাপটা হচ্ছে, এটা তারা বলতে চাচ্ছে। আসল ঘটনা কি? আসল ঘটনা যদি আপনি দেখেন, এখানে ইউনুস সরকারের সময় তাদের যে হেলথ ডিপার্টমেন্টের ইনচার্জ ছিল, হেলথ মিনিস্ট্রি চার্জে ছিল, সে একজন অদক্ষ। তার এই ধরনের কর্মকাণ্ডে তার কোনো রকমেরই ছিল না, বিচার বিবেচনা বোধ ছিল না। যার ফলে আজকে এই দুর্ভোগটা জাতি বহন করতেছে। এইখানে যারা রাজনীতি আনতে চান, তারা আসলে মানে বুঝেই তারা জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। এইখানে একটা তদন্ত কমিটি হওয়া উচিত ছিল এতদিনে, যেটা বর্তমান গভর্নমেন্ট করছেন না। এটা আমি মনে করি যে তাদের এটা ইতিমধ্যেই করা উচিত ছিল। কারা দায়ী? ইটস ইজ এ ম্যান মেড, কি বলবো, যে একটা এপিডেমিকের মতো। এপিডেমিক গভর্নমেন্ট বলতেছে না, সাধারণত এপিডেমিক বলতে চায় না, কিন্তু আপনি যদি এপিডেমিওলজিস্টের সাথে আলাপ করেন, তারা এটাকে এপিডেমিক হিসেবেই আপনার চিহ্নিত করবেন। কারণ ব্যাপকভাবে এই রোগটা ছড়িয়ে গেছে, যেটা খুবই কম ছিল। একেবারে আপনার হাম মুক্ত দেশ হিসেবে ঘোষণা করার দ্বার প্রান্তে এসে গেছিল কিন্তু বাংলাদেশ। সেইখান থেকে আজকে একটা মহামারী পর্যায়ে চলে গেছে। এটা যারা করছে, তাদের অসৎ উদ্দেশ্য ছিল যে তারা এই যে হামের টিকার কর্মকাণ্ডগুলি এনজিওদের মাধ্যমে করতে চাচ্ছিল, কমিশন বাণিজ্য ছিল। কিন্তু এই যে টিকা কিনা একটা জটিল প্রক্রিয়া, এটা সবাই কিনতে পারে না। এটা স্পেশালাইজ যে সব এজেন্সি আছে ইউএন এর, এবং সব জায়গায় তো টিকা তৈরি হয় না। আপনার মধ্যে ওপেন টেন্ডার, ডিপিএম ছিল, ডাইরেক্ট পারচেজ মেথড ছিল। এইসব প্রোডাক্টের জন্য ডিপিএমটা করে, ওটা ওটিএম এ ওপেন টেন্ডার মেথডে চলে গেছে। মনে হচ্ছে কি যে শত শত টিকা প্রস্তুতকারী লোক আছে, কোম্পানি আছে, তারা এসে হুমড়ি খেয়ে পড়বে। কিন্তু এটা তো ভুল ধারণা, তাদের এই ধারণাই ছিল না। এখানে কতগুলি অযোগ্য অথর্ব টাইপের লোকজন ছিল ইউনিট সরকারে, তারা আজকে এই এই ট্রাজিক ঘটনার জন্য দায়ী। এটা নিয়ে তো আলোচনা হচ্ছেই। আমার কাছে মূলত যে প্রশ্ন দুটি এর মধ্যে দাঁড়িয়েছে, একটা হচ্ছে আমরা বললামই, আপনার কাছে জিজ্ঞাসা করলাম যে বিশেষ একটি গোষ্ঠীর জায়গা থেকে এখন এই যে শিশু মৃত্যুর প্রতিবাদ যারা করছেন, সেটি বক্তব্য, বিবৃতিতে কিংবা নানান জায়গায় মানববন্ধন হচ্ছে ডক্টর ইউনূসের বিচারের জন্য, ডক্টর ইউনূস সরকারের যারা এর সঙ্গে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনার জন্য ইউনিসেফ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পর্যন্ত দায়ী করছে ডক্টর ইউনূস সরকারকে।
এই কথাগুলো বলার জন্য কি, তার পক্ষে এই কথাগুলো বলার জন্য কি ডক্টর ইউনূস এখন মোটা অঙ্কের টাকা ব্যয় করছেন, তাদেরকে স্পেশালি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এমন কিছু? আর একই সাথে প্রশ্ন, সরকারের পক্ষ থেকেও খোদ প্রধানমন্ত্রীও সংসদে দাঁড়িয়ে উল্লেখ করেছেন যে এই যে সংকট, সেই সংকটের জন্য ফ্যাসিস্ট সরকার এবং ইউনূস সরকার দায়ী। কেন একই সঙ্গে এই আওয়ামী লীগ সরকারের কথা বলা হচ্ছে, যেখানে আমরা সবাই জানি যে ক্রমান্বয়ে ধারাবাহিকতার মাধ্যমে আপনি নিজেই বললেন যে হাম মুক্ত বাংলাদেশ ঘোষণার দ্বার প্রান্তে এসে আমরা পৌঁছেছিলাম। সেখানে এই ধরনের কথা বলার মাধ্যমে কি ডক্টর ইউনূস সরকারকেও এক ধরনের দায় মুক্তি দেওয়ার চেষ্টা, অথবা হালকা করার চেষ্টা তাদের যে অপরাধ সরকারের পক্ষ থেকে? হ্যাঁ, এটা ডাইলিউট করার চেষ্টা। আবার এমনও হতে পারে যে যখন প্রধানমন্ত্রী এই কথাটা বলছেন, হয়তো উনি সঠিকভাবে তখনো পর্যন্ত কিন্তু এইভাবে ফুটে ওঠে নাই। আমরা কয়েকজনের তদন্ত করে মানে যারা এর সাথে জড়িত, যারা আপনার এই ওষুধ ব্যবসার সাথে জড়িত, তারপরে যে টিকা প্রোগ্রামের সাথে জড়িত ছিল বহু বছর, আহ, তেমন লোকজনের সাথেই কিন্তু আমরা আলাপ করছি, স্পেশালি আমি আলাপ করছি, আলাপ করেই তথ্যগুলি আমরা প্রকাশ করছি। তা না হলে এটা তো প্রকাশিত হতো না, ওটাকে ডাইলিউট করে ধামাচাপা করে দেওয়ার চেষ্টা ছিল। এবং দেখেন যে এখানে সার্জিজ আলম একজন তরুণ নেতা, সব বিষয় সোচ্চার। আমি অবাক হয়ে গেলাম এর বিচার বিবেচনা বোধ থেকে যে এই জুলাই সনদ বাদ দিয়ে এরা টিকা নিয়ে পড়ে আছে, আমের টিকা নিয়ে আলোচনা করে। এ কিভাবে একজন বয়স্ক ব্যক্তি বলবো, তার তো মানে 30 ইয়ার্স হয়েছে পরিণত হয়তো বয়স, বয়স, পরিণত বয়স। মানে পূর্ণ অ্যাডাল্ট একজন লোক কিভাবে বলতে পারে? যেখানে শিশুরা মারা যাচ্ছে, হাজার হাজার শিশু আক্রান্ত হচ্ছে, যাদের সন্তানরা এইভাবে আক্রান্ত হচ্ছে, তারা কিন্তু দিন রাত আপনার চিন্তা করতেছে যে কিছু হয়ে যাবে কিনা, এবং হচ্ছেও তো। এবং আরেকটা অভিযোগও আছে, সাধারণত যেটা হয় হেলথ ডিপার্টমেন্টে আন্ডার রিপোর্টিং হয়। আন্ডার রিপোর্টিং হয় কিছুটা ইচ্ছাকৃত ভাবে হয়, অনেক সময় যে সে মেকানিজমটা নাই, যেটাকে তো রিপোর্টেবল ডিজিজ হিসেবে এখনো ডিক্লেয়ার করে নাই। রিপোর্টেবল ডিজিজ হলে হয় কি, যে ডাক্তারই এই রোগকে আইডেন্টিফাই করে যে হাম বা হামের সিমটম, অর্থাৎ হাম হওয়ার পরে যে হাম থেকে যে নিউমোনিয়াটা হয় ওটা ডেঞ্জারাস। আপনি সার্জিস আলমের কথা বলছিলেন। আমরা দেখলাম শুধু সার্জিস আলম নয়, পুরো গোষ্ঠীগত জায়গা থেকে যদি আমরা ধরি, সংসদে বিরোধী দলের আসনে তারা রয়েছে, জামাতের সঙ্গে এনসিপি রয়েছে, তারা হাম নিয়ে কোনো ধরনের কোনো জবাবদিহিতা সরকারের কাছে চাইলো না। কিংবা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে যখন আন্তর্জাতিক সংস্থাগুলো কথা বলছে, ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো কথা বলছে না। তারা জুলাই সনদ নিয়ে পড়ে আছে, তারা অন্যান্য ইস্যু নিয়ে পড়ে আছে। সমস্যাটা আসলে কোথায়, গলতটি কোথায়? বলদ হচ্ছে যে, বলদের আগে আর একটা কমেন্ট করি যে বিএনপি সরকার খুব সম্ভব এর থেকে ভালো বিরোধী দল পাবে না। অন্য কোনো বিরোধী দল হলে এই যে শিশু মৃত্যুর জন্য তুল তোল কালাম কাণ্ড করে ফেলতো, কিন্তু সংসদে নানাবিধ প্রশ্ন করতো। এইখানে বিরোধী দল এই জিনিসটাকে ধামাচাপা দিতে চাচ্ছে। এই জিনিসটাকে ধামাচাপা দিতে চাচ্ছে কেন? কারণ তাদের যে স্পিরিচুয়াল গুরু এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তার অবিমৃষ্যকারিতা, তার লোভ এবং তার যে অদক্ষতার জন্য আজকে এই একটা মেডিকেল এমার্জেন্সির ঘটনা ঘটে গেছে, এটাকেই তারা ধামাচাপা দিতে চাচ্ছে, এটাকে ডাইলুট করে ফেলতে চাচ্ছে। এটাকে তারা আওয়ামী লীগের উপর চাপাতে চাচ্ছে যে আগেও এরকম হয়েছে, সেখানে ভ্যাকসিন গ্যাপ হয়েছে। কিন্তু আপনি যদি 25 সনেও দেখেন বা 24 সনে দেখেন, তখন কয়টা হামের রোগী ছিল, কয়টা হামের মৃত্যু, হামজনিত কারণে মৃত্যু হয়েছে। রোগীর সংখ্যা খুবই কমে গেছিল। এবং সেখানে একটা ক্যাম্পেইন করে হাম মুক্ত ঘোষণা করার প্ল্যান ছিল। সেই প্ল্যান তো, হাম মুক্ত তো দূরের কথা, এখন হাম একটা মহামারী আকারে ছড়াই গেছে। এখানেই এই ট্রাজেডি। এবং সবচেয়ে বড় ট্রাজেডি হচ্ছে যে বর্তমান বিএনপি সরকার এই বিষয়টাকে খুব গুরুত্ব দিচ্ছে না। কারা দায়ী এখানে? কি এই নুরজান বেগমই দায়ী, না তৎকালীন সচিব দায়ী, না অন্য কোনো হেলথ ডিপার্টমেন্টের কোনো লাইন ডাইরেক্টর দায়ী? হু ওয়াজ রেসপন্সিবল? এটাকে তদন্ত করে বের করা এবং তাকে যথাযথভাবে পানিশমেন্ট দেওয়া। এবং পানিশমেন্ট যদি হয়, তাহলে ভবিষ্যতে শুধু হাম তো একমাত্র রোগ না, আরো হাজার হাজার রোগ আছে, হাজার হাজার রোগ আছে। কোনটা যে এসে পড়বে আমরা জানি না, যদি এইখানে বিচার না হয় বা কোনো রকমের কারেক্টিভ বিচার, অ্যাকাউন্টেবিলিটি না থাকে। তাই সেইখানে আমি একটা গ্যাপ দেখতেছি বিএনপি এই বর্তমান গভর্নমেন্টের। তারা এটাকে ভাবতেছে এটাকে কেটে যাবে, কিন্তু আপনি যদি রোগীর সংখ্যা দেখেন, এটা কিন্তু স্টেবল। 10 জন 15 জন, 10 জন 12 জন করে মারা যাচ্ছে। এটা যে সহজে চলে যাবে, তাও তো আমার কাছে মনে হচ্ছে না। বিএনপি সরকারের প্রশ্নে যদি বলতে হয় এই হাম ইস্যুতে, প্রথমত
ডক্টর ইউনূস সরকারের কাউকেই এখনো পর্যন্ত জবাবদিহিতার আওতায় তারা আনেনি, বা তাদের বিরুদ্ধে কোনো কোনো বিষয় তদন্ত কমিশন বা তদন্তের আওতায় বিষয়গুলো আনেনি। দ্বিতীয়ত হচ্ছে এখনো পর্যন্ত এটিকে মহামারী ঘোষণা করেনি। সংশ্লিষ্ট সরকারগুলোর এক ধরনের বিভ্রান্তি মধ্যে থাকে যে জনমত তাদের বিরুদ্ধে যায় কিনা। কিন্তু এটা করতে গিয়ে যে মহামারী আরো বেশি ছড়ায়, যেখানে জাতিসংঘ থেকে শুরু করে সংশ্লিষ্ট সংস্থা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা পাওয়া যেতে পারে, সেই জায়গা থেকে বঞ্চিত হতে হয় মহামারী ঘোষণা না করলে। এবং বিশেষজ্ঞরা বলছেন যে এটি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। এবং তৃতীয়ত হচ্ছে এটি প্রতিরোধের জন্য এখনো সরকার যথাযথমূলক কোনো ব্যবস্থা নিয়েছে কিনা। ৩ টি প্রশ্ন যদি একসাথে আমরা করি। একটা হচ্ছে ডক্টর ইউনূস সরকারকে মানে দায়বদ্ধতা জায়গায় নিয়ে না নিয়ে আসা। দ্বিতীয়ত হচ্ছে মহামারী ঘোষণা না করা। তৃতীয়ত হচ্ছে হাম প্রতিরোধের জন্য হয়তো কিছু টিকা নিয়ে এসেছে। সেই টিকা সংক্রান্ত বিষয়ে কোন ধরনের প্রচারণা কবে, টিকা কোন এলাকায় দেয়া হবে, কত মাস থেকে কত মাসে শিশুদের দেয়া হবে, এ ধরনের কোন প্রচারণা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই সবকিছু মিলিয়ে আপনি বিএনপির বর্তমান এক্টিভিটিস, বিশেষ করে এই স্পর্শকাতর ইস্যুতে কিভাবে মূল্যায়ন করবেন? না। এখানে একটা আশার কথা হচ্ছে যে হেলথ ডিপার্টমেন্টে যে অ্যাডভাইজার মহোদয় আছেন, ডক্টর জিয়া হায়দার, উনি একজন চিকিৎসক, এপিডেমিওলজিস্ট। উনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে কাজ করছেন, ওখান থেকে উনি রিটায়ারমেন্ট নিয়ে এসে পলিটিক্সে আসছেন। উনার এই বিষয়ে কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা আছে, যথেষ্ট অভিজ্ঞতা আছে। উনি এই বিষয়টাকে মোটামুটি হ্যান্ডেল করছেন বলে আমরা জানতে পারছি। তো এটা শেষ পর্যন্ত এটা যে আউট অফ হ্যান্ড হয়ে যাবে না, কারণ বাংলাদেশের যে চিকিৎসা যে অ্যাডমিনিস্ট্রেশন, তারা কিন্তু প্রিভেন্টিভ মেজারে তারা কিন্তু দক্ষ, তারা বেশ দক্ষ এবং দক্ষতার সহিত তারা কাজ করে যাচ্ছেন। তা আমার যে প্রশ্নটা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটার জন্য দায়ী কারা? তাদেরকে যদি আপনার জবাবদিহিতার আওতায় না আনেন, তো ভবিষ্যতে এরকম আরো হতে পারে, এই একটা থেকে যায়। আর একটা বিষয় হচ্ছে যে যেটা আপনি বললেন, এগ্রি উইথ ইউ, যেসব কর্মকাণ্ড চালাচ্ছেন তারা এখানে হামের রিকল, সেটার আর একটু পাবলিসিটি থাকা উচিত ছিল, জনগণ অনেক কিছু জানতে পারতেছে না। আর মহামারীর বিষয়টা হচ্ছে যে কোন সরকারই কিন্তু কোন রোগকে মহামারী হিসেবে ডিক্লেয়ার করতে চায় না। এমনকি যে ডেঙ্গু হয়ে গেল কয়েক বছর আগে ব্যাপকভাবে, এটাও কিন্তু মহামারী করে না, এটা তাদের একটা নি জার্ক রিয়াকশন। কিন্তু আমি এগ্রি করি আপনার সাথে যে এটা যদি মহামারী আকারে ডিক্লেয়ার করতো, তাহলে জনগণের ভিতরে আরো বেশি সচেতনতা আসতো এবং আরো বেশি হেল্প পাওয়া যেত, আরো বেশি তাড়াতাড়ি হয়তো এটাকে সমাধান করা যেত। আমরা একটা ভিন্ন প্রসঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হচ্ছে যে ডক্টর ইউনূসের সরকারের সময় যে মব রাজত্ব তৈরি হয়েছিল, কারা এর সঙ্গে জড়িত ছিল, কারা ইন্ধন দিয়েছে, কারা উৎসাহ দিয়েছে, পৃষ্ঠপোষকতা করেছে, আমরা সবই জানি। এখন ডক্টর ইউনূসের দল অনেকে বলেন এনসিপি কে, সেই এনসিপির আহ্বায়ক বা সভাপতি নাহিদ ইসলাম, সাবেক উপদেষ্টা, তিনি মন্তব্য করেছেন বর্তমান বিএনপি সরকার মব নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী কিছুই করছেন না, এর দায় বিএনপি কে নিতে হবে। নাহিদ ইসলামের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার কোনো প্রতিক্রিয়া রয়েছে? এটা রায় বিএনপি সরকারের নিতে হবে, কারণ এই যে অনেক লোকজন যারা মব করে বিপুল অর্থ উপার্জন করছেন, এখন তারা 20-30 হাজার টাকা তোমার পাঞ্জাবি টাঞ্জাবি করে আমাদের উপদেশ খয়রাত দেন, তাদেরকে তদন্তের আওতায় আনা উচিত। যে মব করে তারা যেসব টাকা বানাইছে, এক। 2 নম্বর, মব করে তারা বহু লোকরে আপনার সর্বশান্ত করে দিচ্ছে, বহু লোকরে। আহ, সুতরাং বিএনপি সরকার সে বিষয়ে খুব একটা না, মানে উদ্যোগী না। কেন উদ্যোগী না? আপনি দেখেন যে এই যে অ্যাডভাইজার গুলি অনেক টাকা পয়সা তো দর্শক করে, সবাই না, বেশিরভাগই করে দেশ ছেড়ে চলে গেছে, কেউ 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 লুকায় আছে বা লো প্রোফাইলে আছে, তাদের তো তদন্তের আওতায় আনা গেল না। আপনি আপনি প্রোগ্রামে বলেন, মাসুদ কামালের প্রোগ্রামে আমরা অনেকবার বলছি যে এদেরকে তদন্তের আওতায় আনা উচিত, কারণ এদের বিরুদ্ধে ক্রেডিবল সব এভিডেন্স আছে। এবং দুদক বলছিল যে এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার এপিএস এর কথা বলছিল যে দুর্নীতির উপাদান পাওয়া গেছে, দুর্নীতি যে করছে তার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, তারপরে কি হলো? সেই কেসটা কোথায় আমরা জানতে চাই। ফায়ার সাহেবের যে পিএসসি দুর্নীতি করছে, সেই কেস কোথায়? এই কেসগুলিকে ধামাচাপা দেওয়া হবে? যদি ধামাচাপা দেওয়া হয়, তাহলে তো আমাদেরকে আবারও বলতে হবে যে আমরা তো এই দুর্নীতির এগেইনস্টেই মূলত আমরা সোচ্চার ছিলাম। আর একটা জিনিস হলো যে ইউনূস সরকার যে মানবাধিকার
হরণ করছে, মানবাধিকার হরণ করছে, যেমন আপনার মানবাধিকার হরণ করছে। আপনাকে একটা অন্যায়ভাবে মিথ্যা অভিযোগে আপনি আপনাকে যে কারারুদ্ধ করলো, এর দায় দায়িত্ব কি কারো নাই? কারা করছে? আপনাদের সেই মামলা তো এখনো চলমান আছে। কেন চলমান থাকবে একটা মিথ্যা মামলা? এবং যে এই মামলার উদ্যোগ নিছে, ডক্টর ইউনূস নিছে, ইউনূস শুড বি অ্যাকাউন্টেবল। তাকে জিজ্ঞেস করতে হবে, যারা বাক স্বাধীনতার জন্য কথা বলছে, যারা বাক স্বাধীনতা এনশিওর করার জন্য 15-20 বছর ধরে খাটছে, তাদের বাক স্বাধীনতা হরণ করলো ইউনূস। এই লোক আবার ইন্টারন্যাশনালি নানাবিধ কথা বলে। আমি মনে করি কি উনি একটা ঘৃণ্য জীবে পরিণত হয়েছে, যে মিথ্যা বলে, নানাবিধ মিথ্যা কথা বলে। এই যে তার সোশ্যাল বিজনেসের কথা বলে প্রায় জায়গায়, এই যে শক্তি দইয়ের কথা বলে, একটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান, তা মিথ্যা এখানে। কিন্তু সাংবাদিকরা এটা একটু চেক করে দেখে না যে এই মিথ্যুক লোকটা জাতির সাথে এমন প্রতারণা করছে, একটা জেনারেশনকে দুর্নীতিবাজ বাজায় নিয়ে চলে গেছে। যে সকল মিনিস্ট্রিতে সে এই ছাত্রদেরকে দিচ্ছে, তারা বাণিজ্য করছে। শুধু ছাত্র না, ইয়াং লোকেরাও গেছে, তারা বন্দি বাণিজ্য করছে, টেন্ডারের করছে। আপনি দেখেন এই যে মাহবুব কবির মিলন, রেলওয়েতে এডিশনাল সেক্রেটারি ছিলেন, খুবই সোচ্চার একজন ব্যক্তি। ওনার লেখাপড়লে আপনি দেখবেন যে কি হয়েছে, কি করছে। এর জন্য দায়ী কে? মাস্টার মাইন্ড হচ্ছে ডক্টর ইউনূস। একটা জেনারেশনকে সে ধ্বংস করে, বৃদ্ধ বয়সে আসছে সে একটা তরুণ জেনারেশনকে সে ধ্বংস করে দিছে। উনি বলবেন যে তোমরা স্কুলে ফেরত যাও, কলেজে ফেরত যাও, বিশ্ববিদ্যালয়ে ফেরত যাও, তোমরা পড়াশোনা করো। তো উনি দিয়ে দিলেন টেন্ডারবাজি করার সুযোগ, উনি দিয়ে দিলেন বন্দি বাণিজ্য করার সুযোগ। এর থেকে আপনি ফিরে আনবেন কেমনে এই জেনারেশনকে? এখানেই সমস্যা। নাহিদ ইসলাম যে মন্তব্য করেছেন মব নিয়ে, মানে এটি কি আমরা হাস্যকর হিসেবে ধরবো, নাকি বিরোধিতা খাতিরে বিরোধিতা করছে, নাকি তারা কোনো ধরনের আতঙ্কে রয়েছে যে মবটা তাদের উপরেও, তারা যে কাজগুলো করেছে একই ধরনের প্রতিক্রিয়া তাদের ক্ষেত্রেও হতে পারে? কোনটি আসলে, তবে দেখেন মানে এই ভয় যে আছে, হাস্যকর, নাকি বিরোধিতা খাতিরে বিরোধিতা, নাকি আসলে টিট ফর ট্যাট বা প্রকৃতির যে বিচার, যে তাদেরকেও না, মবের মধ্যে পড়া লাগতে পারে? মবে তো আমরা তো বাংলাদেশে আর মব তো এরকম হবে না যে মব দিয়া মববাজদেরকে মারপিট করাইলে তো আপনার বর্গির মতো ব্যাপারটা হয়ে গেল, সেটা না। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। উনি যখন এই যে ওনারা যে দামি দামি পাঞ্জাবি পরে ওনারা যে এইসব কথা বলে, তো ওনার যে কলিগ হান্নান মাসুদ, উনি মববাজদেরকে ছাড়াই আনছে না ধানমন্ডি থানা থেকে। উনি কোন মুখে বলে কথা? এবং ওনাদের আর এক উস্তাদ শফিকুল ইসলাম, তার নাম আছে, উনি বলছে কি যে মব তো না, এরা হচ্ছে প্রেশার গ্রুপ। প্রেশার গ্রুপ যাইয়া এর বাড়িতে ঢুকছে, ওকে ধরছে, ওর বাড়ি পোড়াই দিছে। আপনার একটা বিচারহীনতার একটা কালচার ইউনূস সাহেব সৃষ্টি করছিল। ফর্চুনেটলি ইউনূস সাহেবের চলে যেতে হয়েছে, কিন্তু উনার যে আপনার যদি একটা মানে দুর্ধর্ষ লোক, একটা অতি চালাক ধূর্ত লোক অনেক ক্ষতি করতে পারে। উনি এখনো ক্ষতি করতেছে। উনার ট্রায়াল হওয়া উচিত। আপনি দেখেন যে ট্যাক্স 666 কোটি টাকার ট্যাক্স, সেই প্রতিষ্ঠানের তো উনি মালিক মোক্তার। উনি অনেকগুলি দুর্নীতির সাথে জড়িত, তাকে আনা দরকার। যদি এই বিএনপি সরকার এই ইউনূস সরকারের দুর্নীতিকে ধামাচাপা দিতে যায়, এবং আপনার আওয়ামী লীগ সরকারের দুর্নীতি তো ধামাচাপা দিচ্ছে, আপনার কোথায় সেই এসালমকে ধরে আনা যায় না? এসালম যে দেশে আছে সেই দেশে মামলা করা যায় না? সেই দেশেই মামলা করা যায়, কিন্তু কেন? যে এসালমের ব্যবসা প্রতিষ্ঠানগুলি কারা চালায় আপনি দেখতে হবে। এই শেখ হাসিনার আমলে যারা বড় বড় কোম্পানিগুলি দুর্নীতি করছে, যেসব লোকজন দুর্নীতি করছে, আপনি তাদের তো কিছু ধরতেছেন না। তারা তো জেলে নাই, তারা তদন্তে নাই। আছে কারা? কয়েকজন সাংবাদিক। আপনি প্রায় 200-250 সাংবাদিক, তাদেরকে হত্যা মামলায় আপনি দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপি কেন কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না, এর ভিতরে রহস্যটা কি? রহস্যটা হচ্ছে জুজুর ভয় করছে। আপনি দেখেন যে ভয়তে এই ইউনূস যে ফাঁদে ফেলাইছে বিএনপি সরকারকে, বাধ্য হয়ে তার 42,000 কোটি টাকার প্লেন কিনতে হয়েছে। এই প্লেনের কেনার জন্য বিএনপিকে আমরা দোষী করি, কিন্তু এই প্রেক্ষিতটা তৈরি করছে কে? তৈরি করছে ইউনূস সরকার এই যে চুক্তির মধ্যে আমাদেরকে ঢুকাই দিয়ে চলে গেছে বিভিন্ন রকমের। পররাষ্ট্রমন্ত্রী তো বলছেন যে এই বিএনপি কিংবা জামাত বা রাজনৈতিক দলগুলোর সম্মতিতে এই চুক্তি করা হয়েছে বা তারা সবাই জানতো, তাহলে আমরা শুধু ডক্টর ইউনূসের উপরে কেন দোষ দেওয়ার চেষ্টা করব? উনি শোনেন, উনি একটা ধূর্ত প্রকৃতির লোক, এই ডক্টর খলিল একজন ধূর্ত প্রকৃতির লোক।
উনি তো কেসের ছিল, একবার তো হত্যা মামলার আসামি হয়েছিল আপনার ওই লতিফুর রহমানের সময়। যাই হোক, সেগুলিকে উনি কাটাই উঠতে পারছেন, দ্রুত না হলে তো কাটাইতে পারে না এই ধরনের ঘটনা। এইখানে এইখানে আপনার এই যে এই যে চুক্তিটা জামাতে কি সাইন করে দিছে? জামাত কি গভর্নমেন্টে ছিল? বিএনপি কি গভর্নমেন্টে ছিল? তারা কোন ক্যাপাসিটিতে বলবে? তারা কি সব ডিটেলস পড়ছে? তারা যখন নেগোসিয়েশন হয়েছে এই আমেরিকার সাথে, আমেরিকান এই আপনার ওই যে গ্রিয়ার, আপনার যে ট্রেড সেক্রেটারি, তার সাথে যখন আলাপ আলোচনা হয়েছে, সেখানে কি বিএনপির প্রতিনিধি ছিল কিনা? আর একটা কথা, ইউনূস সরকারের, ডক্টর ইউনূসের কেন এত উৎসাহ ছিল এই চুক্তিটা করার? কি কারণে চুক্তিটা করার উৎসাহ ছিল? এই খলিলুর রহমানের কি কারণে চুক্তি করার উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য হলো যে এই সরকারের ভিতরে তারা প্রভাব বিস্তার করবে। এই যে দুইটা ফরেন বডি আছে, একটা হচ্ছে এই খলিলুর রহমান, আর একজন হচ্ছে আশিক আশিক চৌধুরী। কেন এই দুজনকে এই সরকারে রাখতে হবে? কি দরকার? চাপ সৃষ্টি করা। তারা হচ্ছে গার্ড ডগ, আমেরিকান গার্ড ডগ, এই সরকারকে নাকে দড়ি দিয়ে ঘুরাইতে চাচ্ছে। এখানে এই যে এরা বলে যে ঢাকা না দিল্লি ভালো, ঢাকা ঢাকা বলো ভালো, ঢাকা না ওয়াশিংটন, এটা বলো না কেন? এটা কেন বলো না তোমরা? এই জায়গায় আমাদের দেখতে হবে যে আমাদের এই যে রাজনীতি কি বিক্রি হয়ে গেল কিনা, রাজনীতি দল কিংবা রাজনীতিবিদরা মেরুদণ্ডহীন হয়ে গেল কিনা, এটাই আমাদের এই মুহূর্তের সবচেয়ে বড় সমস্যা। জি, আপনি অনেক অনেক ভালো থাকবেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনারা যারা শুনছিলেন, ধন্যবাদ। অবশ্যই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।